ক্লাস 10 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। মাধ্যমিকের প্রিপারেশন আমরা শুরু করেছি, তো সেই অনুযায়ী আগের ক্লাসে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা এসএকিউ আলোচনা করব। এখানে 1 × 21 অর্থাৎ 21 নম্বরের প্রশ্ন থাকবে, তো সেটাই আজকে আলোচনা করব। কোশ্চেনের নাম্বার সবাই ঠিক মতো দেবে, এটাও কিন্তু একটা পরীক্ষা দিতে গেলে গুরুত্বপূর্ণ কাজ। 2.1 তো আমরা কোশ্চেন নাম্বার 2.1ই দেবো। অনেক সময় আমরা দেখি বাচ্চারা এরকম 2.1 দিয়ে কোথায় নাম্বারটা চেঞ্জ হয়ে এরকম চলতে থাকে, তো আমরা কোশ্চেন নাম্বার ঠিক করে দেব। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম প্রশ্ন 2.1 এ আছে, একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। এসএকিউ টাইপে কটা প্রশ্ন আসবে? 21টা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 21 নম্বর। এমসিকিউ আমরা পেলাম 15টা। তাহলে যদি এমসিকিউ এসএকিউ ঠিক করতে পারি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 36 নাম্বার। স্কুল থেকে প্রজেক্টের জন্য 10 নাম্বার, 46 মার্কস আমাদের এইভাবে এসে যাবে। তাহলে প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির নাম লেখো। জীবাশ্ম জ্বালানি আমরা জানি কোনগুলো: কয়লা, প্রাকৃতিক গ্যাস আর পেট্রোলিয়াম। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই 1 নম্বর পেয়ে যাব। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, এটা হলো জীবাশ্ম জ্বালানি, প্রধান জীবাশ্ম জ্বালানি। 2.2 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটাকে আমরা আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডল বলবো। তাহলে আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এখানে আমরা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করো বা এঁকে দেখাও। কিভাবে আঁকবো তাহলে লেখচিত্র? এই দুটো অক্ষ নিলাম, এই বরাবর প্লট করব আমরা ভি কে, এই বরাবর প্লট করব পি কে। তাহলে ভি পি, এক্স অক্ষ বরাবর ভি কে প্লট করেছি, ওয়াই অক্ষ বরাবর পি কে প্লট করেছি। আমরা যে গ্রাফটা পাবো এটা হচ্ছে এই রকম, এটাকে বলে সমপরাবৃত্ত। তো এই গ্রাফটুকু ঠিক করে করতে পারলে 1 নম্বর আমরা পেয়ে যাব। সত্য বা মিথ্যা নিরূপণ করতে হবে, অর্থাৎ সত্য বা মিথ্যা থাকলে সেটা আমাদের বলতে হবে। এখানে যেটা বলা আছে যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, শূন্য হয়। তাহলে এইটাতে একটু আমার যেটা মনে হয়েছে যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, এটা থিওরিটিক্যালি ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি এই অবধি এই উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাস তরলে পরিণত হয়ে যায়। তার ফলে এটাকে আমরা, আমার মনে হয়েছে যে সত্য বলতে পারি, মিথ্যাও বলতে পারি, দুটোতেই নম্বর দেওয়া উচিত। কারণ থিওরিটিক্যালি এটা ঠিক, তাত্ত্বিকভাবে ঠিক,
আমরা যে P বনাম V গ্রাফ দেখেছিলাম, সেই এই বরাবর যদি আমরা T প্লট করি আর এই বরাবর V প্লট করি, তাহলে আমরা VT লেখচিত্র এরকম পেয়েছিলাম। এটাকে আরো বর্ধিত করলে যে এখানে T এর মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা পরম উষ্ণতা, এখানে V এর মান 0। এটা তাহলে থিওরিটিক্যালি কারেক্ট, কিন্তু যেটা দেখা গেছে যে প্র্যাকটিক্যালি এই উষ্ণতায় পৌঁছানোর আগেই গ্যাস তরলে পরিণত হয়ে যায়। তাহলে এটাকে আমরা সত্য এবং মিথ্যা যাই বলি না কেন আমাদের নম্বর দেওয়া উচিত। 2.5 মোটর গাড়ির লুকিং গ্লাসে কোন দর্পণ ব্যবহার করা হয়? কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো এক্ষেত্রে আমরা জানি যে যদি আমরা উত্তল দর্পণ ব্যবহার করি তাহলে অনেক বেশি দূরের জিনিসকে দেখতে পাওয়া যাবে। তো সেই কারণে এখানে আমরা ব্যবহার করব উত্তল দর্পণ। নেক্সট প্রশ্ন 2.6 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর বিচ্ছুরণের সময় কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়? কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়? তো এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে লাল বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন, এবং এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে লাল সর্বনিম্ন আর বেগুনি বর্ণের আলোর চ্যুতি সর্বোচ্চ। নেক্সট প্রশ্ন 2.7 এ আছে, এটাও আলোরই প্রশ্ন। পাতলা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে কখন আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না? কখন আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না? এক্ষেত্রে আমরা দেখেছি যে আলোক কেন্দ্র, যে সংজ্ঞাটা আমরা পড়েছি যখন, যে আলোক কেন্দ্রর ক্ষেত্রে আলোক কেন্দ্র দিয়ে যখন রশ্মিটা যায় তখন রশ্মির কোনো চ্যুতি হয় না। তাহলে এই উত্তরটা কি হয়ে যাবে যে রশ্মি যখন আলোক কেন্দ্র দিয়ে যায় তখন রশ্মির কোনো চ্যুতি হবে না। এটা আলোক কেন্দ্রের সংজ্ঞাটি আমরা পড়েছি। 2.8 বাড়িতে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম কোন শ্রেণীতে যুক্ত করা হয়? কোন সমবায়ে যুক্ত করা হয়? অর্থাৎ লাইট, ফ্যান, এসি, গিজার, ফ্রিজ, এই সমস্ত যে বিভিন্ন যন্ত্রপাতি আমাদের বাড়ির বর্তনীতে থাকে সেগুলোকে কোন সমবায়ে যুক্ত করা হয়? সেগুলোকে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় প্রত্যেকটি যন্ত্র একই বিভব প্রভেদ পায়। সাধারণত বাড়িতে যে বিভব প্রভেদ থাকে সেটা 220 ভোল্ট। আরেকটা যেটা ব্যাপার যে ইচ্ছে মতো আমরা যে কোনো জিনিসকে সুইচ অফ এবং সুইচ অন করতে পারি, তাতে পুরো বর্তনী বন্ধ করার কোনো দরকার নেই।
এবং এক যন্ত্র খারাপ হয়ে গেলে সেটার জন্য পুরো বর্তনীটা ক্ষতিগ্রস্ত হবে না। একটা যন্ত্র খারাপ হয়ে গেছে, একটা টিউব খারাপ হয়ে গেছে, আমি তাকে সারিয়ে নিয়ে আবার লাগিয়ে দিলাম, সেই সুইচটা বন্ধ করে কাজটা করে নিলেই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করছি। 2.9 বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মোটরের ক্ষেত্রে আমরা দেখেছি যে তড়িৎ শক্তি প্রয়োগ করার ফলে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, যে বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি প্রয়োগ করার ফলে যন্ত্রটা ঘুরতে থাকে, তাহলে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.10 এ আছে বিভব প্রভেদের সিজিএস ইউনিট। 2.10 কি লিখবো আমরা? বিভব প্রভেদের সিজিএস ইউনিট বা একক। সিজিএস একক কি হয়ে যাবে? এটা হয়ে যায় ইএসইউ বিভব, এটা লিখলেও নম্বর পাবো, বা স্ট্যাট ভোল্ট, এটা লিখলেও নম্বর পাবো, বা যদি এইভাবে বানান করে লিখি স্ট্যাট ভোল্ট, তাহলেও আমরা 1 নম্বর পেয়ে যাব। তাহলে এই হয়ে গেল বিভব প্রভেদের সিজিএস ইউনিট। এবার একটা ম্যাচিং আছে, ম্যাচিং এ বাম দিক ডান দিকের সাথে মেলাবো আমরা। তো বাম দিকে যা আছে, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী। নাম্বার 2 তে আছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, নাম্বার 3 তে আছে গ্রুপ 17 এর মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এই তিনটেই আছে। তো নাম্বার 1, 2, 3। আর এদিকে আমার অপশনে যা আছে FIC, ঠিক আছে। তো এদের আমরা ম্যাচিং করব। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হ্যালোজেন মৌল কোনগুলো? হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন, এদেরকে বলে হ্যালোজেন মৌল। এরা গ্রুপ 17 এ আছে। তো গ্রুপ 17 এর মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, অর্থাৎ গ্রুপ 17 থেকে এই দুটো অপশন রয়েছে। আমরা বিজারণ ধর্মের ক্ষেত্রে যেটা জানি যে যত উপর থেকে নিচে নামি তত বিজারণ ধর্ম বাড়ে। তাহলে সবচেয়ে বিজারণ ধর্ম মৌল হয়ে গেল আই। তো এটা হয়ে গেল আই। 1 নম্বরে আমরা কি লিখবো? 1 নম্বরে আমরা আই লিখে দেব। এই হয়ে গেল। এবার 17 যেহেতু লিখেছি, আরেকটা প্রশ্ন আছে 17 এর, একই সাথে এটাও লিখে ফেলবো। এক্ষেত্রে বলা আছে গ্রুপ 17 এর মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তো এক্ষেত্রে আমরা কি দেখেছি যে এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হ্যালোজেন মৌল, এরা গ্রুপ 17 এ আছে এবং এদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ক্রম যদি দেখি আমরা, তাহলে ওপর থেকে নিচে কমতে থাকে। তো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হয়ে গেল ফ্লুরিন। এবার ক্ষারীয় মৃত্তিকা মৌল হয়ে গেল ক্যালসিয়াম। গ্রুপ 2 এর মৌলগুলোকে বলে ক্ষারীয় মৃত্তিকা মৌল। গ্রুপ 2 তে আছে বেটা, মাঙি, কার, স্কুটার বা প্রোনেপেরাজি। তার মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম
স্ক্যান্ডিয়াম, বেরিয়াম, এগুলো হলো ক্ষারীয় মৃত্তিকা মৌল। রেডিয়াম আছে লাস্টে, রেডিয়াম তেজস্ক্রিয় মৌল। ওই ম্যাচিংটা আমরা করলাম, ম্যাচিং এ 1 into 3 3 নম্বর ছিল। নেক্সট প্রশ্ন 2.12, এতে আছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগ। তাহলে যে সমস্ত দৈনন্দিন জীবনে যে সমস্ত সমযোজী যৌগ আমরা ব্যবহার করি, সবচেয়ে যেটা ছাড়া আমাদের চলবে না সেটা হচ্ছে জল। H2 একটা সমযোজী যৌগ। কিভাবে এই সমযোজ্যতা আমরা দেখেছি, 1 2 3 4, হাইড্রোজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে এরকম, আর অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। হাইড্রোজেনের ইলেকট্রন বোঝানোর জন্য আমরা গুণ চিহ্ন দিলাম। তো এক্ষেত্রে এই যে হাইড্রোজেন অক্সিজেন, এই হাইড্রোজেন অক্সিজেন মিলে দুটো তৈরি হয়ে যাবে। 6টা ইলেকট্রন আছে, লিখে ফেলেছিলাম 8টা। তাহলে এই 6টা ইলেকট্রন আছে, তো জলের গঠন হয়ে যাবে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন যোগ, এই হলো জল। দুটো হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ জল। তাহলে জল ছাড়া আমাদের চলে না, জলের আরেক নাম জীবন। সবচেয়ে আমাদের জীবনে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগ, একটা সমযোজী যৌগ, সেটা জল। আরো যৌগ আছে যেমন চিনি। চিনি হচ্ছে চিনি C12 H22O11, এটা একটা সমযোজী যৌগ। গরমকালে গ্লুকন ডি, গ্লুকোজের ব্যবহার হয়, সেটাও একটা সমযোজী যৌগ, C6H12O6 এটা। আর অক্সিজেন আমরা ছাড়া আমাদের চলবে না, বাতাসে অক্সিজেন আছে, অক্সিজেন প্রধান শ্বাসবায়ু হিসেবে গ্রহণ করি, হিমোগ্লোবিনের সাহায্যে পরিবহন হয়। তাহলে O2 হচ্ছে একটা সমযোজী যৌগ। বাতাসে আছে নাইট্রোজেন, নাইট্রোজেনও একটা সমযোজী যৌগ। সমযোজী মৌল এগুলো, অ্যাকচুয়ালি এগুলো যৌগ হিসেবে তাহলে বলতে পারবো না, এখানে বলেছে যৌগ। তাহলে আমরা H2O, গ্লুকোজ, চিনি, এদের মধ্যে কোনো একটা বলে দিলে এক্ষেত্রে আমাদের ঝুলিতে 1 নম্বর এসে যাবে। এরপর 2.13 তে আছে শূন্য স্থান পূরণ করতে হবে। শূন্য স্থান পূরণ করো বলেছে। LiH যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে LiH একটা আয়নীয় যৌগ, এর ক্যাটায়ন কি হয়ে যাবে, ক্যাটায়ন হয়ে যাবে Li+, এবং অ্যানায়ন হয়ে যাবে H-। কি হবে, Li এর 3টে ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, Kl, K কক্ষে দুটো, L কক্ষে একটা, তার মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের বা এক পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে K কক্ষে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আছে K কক্ষে। তো এক্ষেত্রে কি হয়ে যাবে, লিথিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে অর্থাৎ এই ইলেকট্রনটাকে ছাড়বে এবং হাইড্রোজেন সেটা নেবে, নিয়ে এটা হয়ে যাবে H-, এটা হয়ে যাবে Li+, এবং দুজনের ক্ষেত্রেই বাইরে হয়ে যাবে দুটো করে ইলেকট্রন। এবং এটা অষ্টক সূত্র যে মান্য হলো না, তার কিন্তু একটা খুব উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে Li এর ক্ষেত্রে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হয়েছে, হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হয়েছে, কারো ক্ষেত্রেই অষ্টক পূর্ণ হয়নি, কিন্তু এটা একটা তড়িৎযোজী যৌগ। তাহলে এক্ষেত্রে আয়নগুলো কি হয়ে গেল, Li+ এবং H-। 2.14 এ আছে আবার একটা সত্য মিথ্যা, যে আয়নীয় যৌগের 2.14 আয়নীয় যৌগের
সমাকৃতি ধর্ম দেখা যায়। এই এটা সত্য, সমাকৃতি ধর্ম দেখা যায়, এটা সত্য। তার কারণ হচ্ছে সমাকৃতি ধর্ম আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায়। সমাকৃতি ধর্ম আমরা কাকে বলি? এরা একই ধরনের কেলাস বা একই ধরনের জ্যামিতিক আকার গঠন করে, সেই জন্য এই ধর্মগুলোকে সমাকৃতির ধর্ম বলে। যেমন ব্লু ভিট্রিয়ল আর গ্রিন ভিট্রিয়ল, এদের কেলাস একই রকম দেখতে, তাহলে এটাও সত্য। এর অথবা 2.14 এর অথবা আরেকটা প্রশ্ন আছে, সমযোজ্যতা পরিমাপ করা হয় ইলেকট্রন সংখ্যা দ্বারা। এটাও হয়ে যাবে সত্য। তার কারণ সমযোজ্যতা আমরা কিভাবে পরিমাপ করি? সমযোজ্যতার ক্ষেত্রে ইলেকট্রনের শেয়ারিং হয় এবং তার ফলে ইলেকট্রন জোড় বা ইলেকট্রন পেয়ার গঠন করে এবং সেটাই সমযোজ্যতার পরিমাপ। তাহলে ইলেকট্রন সংখ্যা দ্বারা সমযোজ্যতা পরিমাপ করা হয়, এটা সত্য। এরপর আমরা আসছি 2.15 এ আছে চিনি ও গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িতের শূন্যস্থান পূরণ করতে হবে। চিনি আর গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী। তার কারণ চিনি এবং গ্লুকোজ, একটু আগে আমরা সমযোজী যৌগের যে উদাহরণ আলোচনা করছিলাম তাতে দেখলাম চিনি এবং গ্লুকোজ দুজনেই সমযোজী যৌগ, তাহলে এদের জলীয় দ্রবণ কি হবে? তড়িতের কুপরিবাহী। 2.16 এতে আছে তড়িৎ বিশ্লেষণ কোন যন্ত্রের সাহায্যে করা হয়? কোন যন্ত্রের সাহায্যে করা হয়? তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তাকে বলে ভোল্টামিটার। এরপর 2.17 এতে আবার শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান, বিশুদ্ধ জল তড়িতের কি হয়ে যাবে? বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। তার কারণ বিশুদ্ধ জল সমযোজী যৌগ, তো জলের আয়নের পরিমাণ খুব কম থাকে। জলে যদি সামান্য অ্যাসিড মিশ্রিত করা যায় তাহলে জল তড়িতের সুপরিবাহী হয়ে যায়, কিন্তু বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। 2.17 হয়ে গেল। এরপর 2.18 এ সত্য বা মিথ্যা। তড়িৎ লেপন করলে ধাতুর সৌন্দর্য এবং স্থায়িত্ব উভয় বৃদ্ধি পায় বা দুই বৃদ্ধি পায়। এটা সত্য না মিথ্যা? যখন তড়িৎ লেপন মানে একটা ধাতুর ওপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া তড়িতের সাহায্যে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, সেটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। এবার তড়িৎ লেপন করলে সৌন্দর্য এবং স্থায়িত্ব দুই বৃদ্ধি পায়, এটা সত্য। যেমন আমরা এই কারণেই তড়িৎ লেপন করে থাকি, যেমন কোনো জিনিসের ওপর রূপোর জিনিসের ওপর সোনার প্রলেপ দেওয়া, দেখতে সুন্দর হয়ে যাবে এবং তার স্থায়িত্ব বাড়বে। তামার প্রলেপ দেওয়া, লোহার ওপর
নিকেল, এই সমস্ত জিনিসের প্রলেপ দেওয়া হয়ে থাকে, তাকে বলে তড়িৎ লেপন। এবং তড়িৎ লেপনের এটা একটা উদ্দেশ্যই বটে যে তার সৌন্দর্য এবং স্থায়িত্ব বাড়ানো। কপার ধাতু নিষ্কাশনে অ্যানোডের ব্যবহৃত অ্যানোডটির নাম কি? ব্যবহৃত অ্যানোডটির নাম। কপার ধাতু নিষ্কাশনে, অর্থাৎ কপার ধাতু নিষ্কাশন করতে গেলে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে পারি না। এক্ষেত্রে নিষ্কাশন না বলে পরিশোধন কথাটা বললে মনে হয় ভালো হতো। তাহলে আমরা পরিশোধন হিসেবে উত্তর দিচ্ছি যে কপার ধাতুর পরিশোধনে যে অ্যানোড ব্যবহার করব সেটা কি? পরিশোধনে আমরা কি অ্যানোড ব্যবহার করি? যে অবিশুদ্ধ কপার দণ্ডকেই আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করি বিশুদ্ধ কপার দণ্ডকে বা কপার পাতকে। এক্ষেত্রে কি হয়, অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার ডিজলভ হয়ে বা দ্রবীভূত হয়ে সেটা দ্রবণে যায় এবং তারপর তড়িৎ পরিবহন হয়ে অ্যানোড থেকে কোথায় যায়? ক্যাথোডে গিয়ে জমা হয়। অর্থাৎ অ্যানোডটা ক্ষয় হতে থাকে এবং ক্যাথোডটা মোটা হতে থাকে। এইভাবে আমরা কপারের পরিশোধন করে থাকি। তাহলে প্রশ্নটাকে একটু চেঞ্জ করলাম যে কপারের পরিশোধনে আমরা কি ব্যবহার করি? অ্যানোড হিসেবে নিই অবিশুদ্ধ কপার দণ্ড এবং ক্যাথোড হিসেবে নেওয়া হয় বিশুদ্ধ কপার দণ্ড। 2.19 এটাই আজকের লাস্ট প্রশ্ন। এটা একটা শূন্যস্থান পূরণ রয়েছে। শূন্যস্থান পূরণ, তাতে কি আছে? বিয়োজন মাত্রা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবহন ক্ষমতা পায়। তাহলে বিয়োজন মাত্রা মানে কোনো একটা অণু সে যতটা বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করবে সেটাকেই বলা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা বৃদ্ধির সাথে সাথে কি তড়িৎ পরিবহনের মাত্রা বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে এক্ষেত্রে কি হয়ে যাবে, যত বিয়োজন বৃদ্ধি হবে তার আয়নের সংখ্যা তত বেড়ে যাবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে NaCl বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? Na+ আর Cl- উৎপন্ন করে। এক্ষেত্রে যত বিয়োজন বাড়বে তত আয়ন বাড়বে, তাই তড়িৎ পরিবহনও বৃদ্ধি পাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে আমরা 21 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আবার 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। মন দিয়ে তোমরা সমস্ত ভিডিও দেখতে থাকো, নিজেরাও ভিডিওগুলো দেখে তোমাদের ধারণাটাকে পরিষ্কার করো, তাহলে সহজেই MCQ, SAQ এবং অন্যান্য বড় প্রশ্নের উত্তরও করতে পারবে।